ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। শান্তিনিকেতন বীরভূম জেলার অন্যতম এক টুরিস্ট স্পট। অনেকেই একে আবার বাউলের দেশও বলে থাকে, আবার কেউ কেউ একে রাঙামাটির দেশও বলে। তবে শান্তিনিকেতনের কথা বললেই প্রথমে যার কথা মনে পড়ে তিনি আর কেউ নন, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার স্মৃতিবিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এখনো বিশ্বের দরবারে জলজল করছে। এছাড়াও এখানে অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে যা আপনাদের ভালো লাগবেই। তাই আজকের এই শুভ দিনে আপনাদের সাথে শেয়ার করতে চলছি একদিনের শান্তিনিকেতন ভ্রমণের একটি সম্পূর্ণ ট্যুর গাইডের ভিডিও। এই ভিডিওতে শেয়ার করব একদিনে শান্তিনিকেতন ঘোরা যায় কিনা, কলকাতা থেকে শান্তিনিকেতন কিভাবে আসবেন, থাকার প্ল্যান থাকলে কোথায় হোটেল পাবেন, সাথে খাওয়া দাওয়া কোথায় করা যায়, একদিনের মধ্যে শান্তিনিকেতনে কি কি দেখা যায়, আর সেই স্পটগুলো দেখতে কিরকম খরচ পড়বে। এছাড়াও থাকবে আরো অনেক তথ্য। প্রথমেই আসি, শান্তিনিকেতন একদিনে ভ্রমণ করা যায় কিনা। এর সহজ উত্তর হ্যাঁ, একদিন অবশ্যই হোটেলে না থেকে শান্তিনিকেতন ভ্রমণ করা সম্ভব। সকাল সকাল হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেন ধরে বোলপুর শান্তিনিকেতন পৌঁছাতে হবে। এবার আসি ট্রেনের বিষয়ে। শিয়ালদহ থেকে 2টি ট্রেন এবং হাওড়া থেকে 4টি ট্রেন যায় বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শিয়ালদহ থেকে 13,173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল 6টায় শিয়ালদহ থেকে ছেড়ে যায়, বোলপুর শান্তিনিকেতনে পৌঁছায় সকাল 7টা 40-এ। এছাড়াও 13,187 মা তারা এক্সপ্রেস সকাল 7টা 20-তে শিয়ালদহ থেকে ছেড়ে যায় এবং বোলপুর শান্তিনিকেতনে পৌঁছায় 10টা 28-এ। আর যদি আপনারা হাওড়া থেকে যেতে চান সেক্ষেত্রে 22,301 বন্দে ভারত এক্সপ্রেস সকাল 5টা 55-তে ছেড়ে যায়, বোলপুর শান্তিনিকেতন পৌঁছায় 7টা 37-এ। 13,017 গণদেবতা এক্সপ্রেস 6টা 5-এ ছেড়ে যায় সকাল এবং বোলপুর শান্তিনিকেতন পৌঁছায় 8টা 40-এ। 13,053 কুলিক এক্সপ্রেস সকাল 8টা 55 হাওড়া থেকে ছেড়ে যায়, বোলপুর শান্তিনিকেতনে পৌঁছায় 11টা 35-এ। 12,337 শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে যায় সকাল 10টা 5 এবং পৌঁছায় 12টা 15-তে। এর যে কোনো একটি ট্রেন ধরে আপনারা সরাসরি চলে যান বোলপুর শান্তিনিকেতনে। আর ভাড়া জেনারেল মোটামুটি 70 টাকা থেকে শুরু, 2S অর্থাৎ সেকেন্ড সিটিং 85 টাকা থেকে শুরু এবং সিসি চেয়ার কার সেটি 310 টাকা থেকে শুরু। আর যেতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টার মতো। এছাড়াও আপনারা ধর্মতলা থেকে বোলপুরে বাসে যেতে পারেন, সেক্ষেত্রে বাস ভাড়া প্রায় 350 টাকা থেকে 450 টাকা পড়বে। তবে আমার মতে বোলপুর শান্তিনিকেতনে ট্রেনে আসাটাই বেস্ট। এবার বলছি থাকার বিষয়ে। যারা 2 দিন 1 রাতের জন্য শান্তিনিকেতন যাবেন সেক্ষেত্রে বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশে এবং সোনাঝুরি হাটের আশেপাশে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে। যে কোনো একটি হোটেলে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা রাত্রিবাস করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আগে বুকিং করেও যেতে পারেন অথবা গিয়েও আপনারা থাকতে পারেন। তবে এখানে বেশিরভাগ হোটেলের চেক আউটের টাইম 11টা 30 এবং চেক ইনের টাইম 12টা। এর সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি, আপনারা যদি শনি রবিবার বাদে অন্য দিন যান তাহলে বুক করার প্রয়োজন নেই, ওখানে গেলেই অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন। শনি রবিবার গেলে অবশ্যই হোটেল বুক করে যাবেন, আর সেক্ষেত্রে এর ভাড়া কিন্তু 1.5 থেকে 2 গুণ বেড়ে যাবে। আর পৌষ মেলা, বসন্ত উৎসব এই সমস্ত দিনে কিন্তু 3 থেকে 4 গুণ হোটেলের ভাড়া বেড়ে যাবে। নর্মালি হোটেল 700, 800, 1000, 1200 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবার আসি খাবারের বিষয়ে। এখানে বেশ কয়েকটি ভালো ভালো খাবার রেস্টুরেন্ট রয়েছে। আপনারা যে গাড়ি নিয়ে ঘুরবেন সেই গাড়ির চালককে বললে একটি ভালো রেস্টুরেন্ট আপনাদের নিয়ে যাবে, সেখান থেকে আপনারা দুপুরের খাবার দাবার সেরে নিতে পারেন। আর মোটামুটি এখানে ভেজ খাবার 120 টাকা থেকে শুরু হয়। আর এখানে অধিকাংশ রেস্টুরেন্টে কিন্তু মিল সিস্টেম খাবার। অবশ্যই খাওয়ার পূর্বে আপনারা জিজ্ঞেস করে নেবেন থালি সিস্টেম নাকি মিল সিস্টেম। তারপর আসি গাড়ি ভাড়ার বিষয়ে। আপনারা যখন বোলপুর স্টেশনে নামবেন, স্টেশনের ঠিক সামনে গেলেই প্রচুর অটো, টোটো এই ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আগে থেকে বুক করার কোনো প্রয়োজন নেই। এমনকি আপনারা টোটোতে না গিয়ে যদি 4 চাকায় ঘুরতে যান সেই ধরনের সুব্যবস্থা রয়েছে এইখানে। তবে আমি বলবো স্টেশন থেকে একটু দূরে গিয়ে আলাদাভাবে গাড়ি চালকের সাথে কথা বলে নিন, তাহলে দেখবেন ভাড়াটা অনেকটা কম হয়ে যাবে। সাধারণত সকল স্পট ঘোরার জন্য এদের নির্দিষ্ট একটি রেট থাকে, সেটি 1200 থেকে 1400 টাকার মতন। যখন আপনারা দূরে গিয়ে একটু দরদাম করে নেবেন দেখবেন সেই দামটাই 500 থেকে 700 টাকার মধ্যে হয়ে যাবে। তবে অবশ্যই ভালোভাবে বার্গেনিং করতে হবে।
এরপর আসি শান্তিনিকেতনে কি কি দেখবেন। গাড়ি বুক করে প্রথমে চলে আসুন কঙ্কালীতলা স্টেশন থেকে। এর দূরত্ব প্রায় 9 কিলোমিটার, আর আসতে এখানে আপনাদের সময় লাগবে 30 মিনিটের মতো। রিজার্ভ গাড়িতে আসলে আপনাদের একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। 51 সতীপীঠের শেষ সতীপীঠ হলো এই কঙ্কালীতলা। এখানে পুজো দেওয়ার জন্য রয়েছে সুব্যবস্থা। আর এই মন্দিরের বাইরে যে আপনারা দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে পুজোর ডালা কিনে নিতে পারেন। 21 টাকা থেকে পুজোর ডালা শুরু। আর এখানে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। ভোগ প্রসাদ যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রে এখান থেকে কুপন কাটতে হবে। আর যদি আপনার পুজো দেওয়ার প্ল্যান থাকে, তো অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল এসে পুজো দেওয়ার। আর এই মূল মন্দিরের পাশেই রয়েছে ছোট একটি পুকুর, যেখানে মায়ের কোমরের অংশ পড়েছিল। এখানে হাত মুখ ধোয়া এবং পা ভিজানো সম্পূর্ণ নিষেধ। এর পাশে রয়েছে কোপাই নদীর ঘাট, সেখানে আসেন, এখানেও আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। আর এখানে যে আপনারা গাড়ি রাখবেন, সেজন্য আপনাদের 10 টাকা পার্কিং ফি লাগবে। এই কঙ্কালীতলা মন্দিরের পাশে রয়েছে আরো একটি সুন্দর মন্দির। এখানে অনেকদিন যাবৎ সন্ধ্যা আরতির প্রচলন শুরু হয়েছে আর কি। সন্ধ্যা 6:30 পর্যন্ত সন্ধ্যা আরতি হয় এখানে প্রতিদিন। আর এই মন্দির কিন্তু সপ্তাহে 7 দিনের 7 দিনেই খোলা থাকে। শুধুমাত্র দুপুরে ভোগ প্রসাদের জন্য 15 মিনিট অফ রাখা হয়। সকাল 6টা থেকে রাত্র 8টা 8:30 পর্যন্ত মোটামুটি এই মন্দির খোলা থাকে। তবে আপনারা যদি পুজো দিতে চান, অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল এসে এই মন্দিরে পুজো দেওয়ার। সকালের টাইমে ভিড়টা অনেকটাই কম। কঙ্কালীতলা পরিদর্শন শেষ করে এরপর সরাসরি চলে আসুন বিশ্বভারতী ক্যাম্পাস। গাড়ি চালক আপনাদের রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে স্থানগুলো রয়েছে, একে একে সেগুলো সব ঘুরিয়ে দেখাবে। প্রতিটি স্পট সম্পর্কে আপনাদের ধারণা দেবে। বিশ্বভারতী ক্যাম্পাসের সকল স্পটগুলো আপনাদের বাইরে থেকে দেখতে হবে। কোভিডের পর থেকে ভিতরে যাওয়া একদম সম্পূর্ণ বন্ধ রয়েছে এখন পর্যন্ত। কবে ভিতরে যাওয়া যাবে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। একে একে ভালো করে প্রতিটি স্পট আপনারা ঘুরে দেখুন, আপনাদের বেশ ভালো লাগবে। শ্রীনিকেতনটা সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর। প্রথম পৃষ্ঠাতে ছবিটা আছে দেখবেন, বিশালয় বইয়ের প্রথম পৃষ্ঠাতে। এই জায়গাটার নাম হচ্ছে 3 পাহাড়। এই জায়গাটার নাম হচ্ছে 3 পাহাড়। আর এখান থেকে বসে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, যেটা সহজ পাঠে আছে দেখবেন। নাম হচ্ছে পান্থশালা। বাইরে হচ্ছে বিখ্যাত আর্টিস্ট নন্দলাল বসুর তৈরি। বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখার পর এরপর সরাসরি চলে আসুন শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণীয় স্পট সৃজনী শিল্পীগ্রাম। সৃজনী শিল্পীগ্রামের প্রবেশ মূল্য 20 টাকা। টিকিট কেটে আপনারা ভিতরে ঢুকে যান। ভিতরের পরিবেশটা অসাধারণ। বোলপুর স্টেশন থেকে সৃজনী শিল্পীগ্রামের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। ভিতরে রয়েছে একটি ছোট্ট মার্কেট, সেখান থেকে প্রয়োজনে আপনারা কেনাকাটা করতে পারেন। সৃজনী শিল্পীগ্রামে ঘোরার জন্য আপনাদের বেশ কিছুটা সময় লাগবে। সকাল 9:30 থেকে 4:30 এন্ট্রি টাইম, 5টা পর্যন্ত থাকতে পারবেন। অ্যাডাল্ট 2 টাকা, 5 থেকে 12 বছরের বাচ্চা 10 টাকা। স্টিল ক্যামেরা, মোবাইল বাদে ডিএসএলআর বা অন্য ক্যামেরা হলে 50 টাকা। আচ্ছা, এখানে তো অনলাইনের ব্যবস্থা আছে। হ্যাঁ, এখানে অনলাইন ব্যবস্থা রয়েছে। এখানে যে এই ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রাজ্যের যে কালচারগুলো রয়েছে সেইগুলোই আর কি ফুটিয়ে তোলা হয়েছে। রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার। সৃজনী শিল্পীগ্রাম দেখা শেষ করার পর এরপর সরাসরি চলে আসুন সুরল রাজবাড়ি। এখানে প্রবেশের ক্ষেত্রে কোনো প্রবেশ মূল্য নেই। আর সামনের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো দুর্গা দালান। এখানে বেশ বড় করে ধুমধাম করে দুর্গাপূজা করা হয়। এই সকল স্পটগুলো দেখার ফাঁকে ফাঁকে অবশ্যই দুপুরের লাঞ্চটা সেরে নেবেন কোনো এক রেস্টুরেন্ট থেকে। তারপর চলে আসুন আমার কুটির সোসাইটি। এখানেও প্রবেশের ক্ষেত্রে কোনো প্রবেশ মূল্য নেই। এই জায়গাটাও খুব সুন্দর, এখানেও আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। আর এর পাশেই রয়েছে সেই কোপাই নদী, যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কবিতাটি লিখেছিলেন। তারপর চলে আসুন 34 ফুট বুদ্ধ মূর্তি দেখার জন্য। এখানেও কোনো প্রবেশ মূল্য নেই। এরপর চলে আসুন প্রকৃতি ভবন। এর প্রবেশ মূল্য 20 টাকা। মোবাইল এবং ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করলে সেক্ষেত্রে আরো 20 টাকা আপনাদের চার্জ দিতে হবে। তবে ভিতরটা অনেকটাই সুন্দর, ন্যাচারাল ভাবে সকল কিছু এখানে তৈরি করা হয়েছে।
এর সাথে সাথে আরো একটি বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যখনই শান্তিনিকেতনের প্ল্যান করবেন অবশ্যই বুধবার বাদ দিয়ে প্ল্যানটা করলে ভালো হবে, কারণ শান্তিনিকেতনের অন্যতম যে আকর্ষণীয় মিউজিয়াম সেটি একমাত্র বুধবারই বন্ধ থাকে। এরপর চলে আসুন শান্তিনিকেতনের সর্বশেষ টুরিস্ট স্পট এবং শান্তিনিকেতনের জনপ্রিয় যে স্পটটি সোনাঝুরির হাটে। সোনাঝুরি হাটে এসে গাড়ি পার্কিং করে সোনাঝুরি হাট ভালো করে ঘুরুন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিছু কেনাকাটা করুন এবং এখানে ভালো লাগবে আপনাদের অনেকটা। তো এই সোনাঝুরি হাট কিন্তু শনিবার রবিবার মূলত বসতো, আর ওই টাইমে কিন্তু এখনো ভিড় হয়, কিন্তু এখন যেহেতু টুরিস্ট আছে প্রচুর পরিমাণে সেহেতু প্রতিদিনই এই সোনাঝুরি হাট বসে। আর এখানে দিনের আলো যতটুকু থাকে ঠিক ততটুকুই হাট থাকে। এখানে বৈদ্যুতিক কোনো ব্যবস্থা নেই, তার কারণে সূর্যাস্তের সাথে সাথে এখানে হাটেরও সমাপ্তি ঘটে। এখানে ঘোরাঘুরি শেষ করে আপনাদের সময় অনুযায়ী ট্রেনের টাইম অনুযায়ী আপনারা চলে আসুন পুনরায় আবার শান্তিনিকেতন বোলপুর স্টেশনে। সেখান থেকে আপনাদের নির্দিষ্ট টিকিট কাটা যে ট্রেনে সেই ট্রেনে চেপে চলে আসুন আপনাদের বাড়িতে। এবার বলি শান্তিনিকেতনের একদিনের ট্যুর করার জন্য পার হেড কিরকম কি খরচ হতে পারে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি 4 জনের একটি গ্রুপ ধরে নিচ্ছি। আপনারা যদি সেকেন্ড সিটিং এ যান সেক্ষেত্রে যাওয়ার জন্য 85 টাকা এবং ফিরে আসার জন্য 85 টাকা, যাতায়াত বাবদ 170 টাকা। আপনারা যদি সাইট সিন করার জন্য টোটো ভাড়া করেন সেই ক্ষেত্রে আমি অ্যাভারেজে 600 টাকা ধরে নিলাম। 4 জনের ক্ষেত্রে পার হেড পড়বে 150 টাকা। এবার খাবার দাবার মিলিয়ে আপনাদের মোটামুটি খরচ পড়বে 150 টাকা। আনুষঙ্গিক আরো 30 টাকা আমি ধরে নিলাম অ্যাভারেজটা করার জন্য। তাহলে সেক্ষেত্রে আপনাদের দাঁড়াবে 170 প্লাস 150 প্লাস 150 প্লাস 30 সমান সমান 500, অর্থাৎ আপনাদের একদিন শান্তিনিকেতন ট্যুরের জন্য ভ্রমণ খরচ 500 টাকা। এই হলো একদিনের শান্তিনিকেতন ভ্রমণের যাবতীয় ইনফরমেশন, যা আমার অভিজ্ঞতা দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করলাম। সর্বশেষে ভিডিওটি এ পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যাত্রা শুভ হোক।